আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে উত্তর এবং দক্ষিণ কোরিয়া কেন বিভক্তি হলো এবং কোরিয়ার মধ্যে যুদ্ধের কারণে কি। এই উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই যুদ্ধটিরই বা কারণ কি। তো এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ যারা চাকরি পরীক্ষার্থী বা বিসিএস পরীক্ষার্থী বা যে কোনো চাকরি পরীক্ষা এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা এটি অনেক সিম্পলিফাই ওয়েতে ব্যাখ্যা করার চেষ্টা করব, এবং আপনি যদি এই লেকচার নোটটিও সংগ্রহ করতে চান তাহলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল রানার্সে যুক্ত হতে পারেন, আমি লিঙ্ক কমেন্টে দিয়ে দেব। ওকে, চলুন শুরু করা যাক। আজকে হচ্ছে আমাদের টপিক। তো উত্তর এবং দক্ষিণ কোরিয়ার ভৌগোলিক অবস্থান ফার্স্টে একটু জানতে হবে। বিষয়টি বুঝতে হলে আমাদের এই মানচিত্রের দিকে লক্ষ্য করি। এটা হচ্ছে পুরো কোরিয়া, এটা হচ্ছে কোরিয়া। তৎকালীন সময় উত্তর বা দক্ষিণ কোরিয়া বলে কিছু ছিল না, পুরোটি একটি কোরিয়া উপদ্বীপ ছিল, এবং এর সাথে সীমান্ত রয়েছে চীন এবং রাশিয়া, বা তৎকালীন সময় রাশিয়াকে বলা হতো সোভিয়েত ইউনিয়ন। চীনের সীমান্তটাই যদিও বেশি, এবং এদিকে হচ্ছে জাপান সাগর এবং এই সাইডে হচ্ছে জাপান। তার মানে কোরিয়ার প্রতিবেশী দেশ ছিল চীন, রাশিয়া এবং জাপান। এখন আপনি লক্ষ্য করুন 1910 সালে এই জাপান কি করে, জাপান এসে কোরীয় উপদ্বীপটা দখল করে নেয়, এই পুরো কোরিয়ার শাসন ব্যবস্থা নিয়ে নেয় জাপান, এবং জাপান সেখানে তাদের শাসন চালাতে থাকে। এবং জাপান প্রায় 35 বছর শাসন চালানোর পর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা, এই যে লক্ষ্য করুন, হিরোশিমা এবং নাগাসাকিতে আক্রমণ চালায়, তখন জাপানের শক্তি প্রায় ভেঙে পড়ে এবং তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। অর্থাৎ জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা আত্মসমর্পণ করে এবং সকল জায়গা থেকে তাদের ক্ষমতা হারায়। যেহেতু জাপান ক্ষমতা হারায়, তাহলে অবশ্যই অন্য কেউ সেই ক্ষমতাগুলো দখল করবে। জাপান যেহেতু এখন কোরিয়াতে তাদের শাসন ব্যবস্থা চালাতো, কিন্তু জাপান এখন ক্ষমতা হারিয়েছে, অর্থাৎ তাদের সেই ক্ষমতা অন্য কেউ দখল করবে। এবং সেই ক্ষমতা দখল করার জন্য তৎকালীন দুইটা জায়ান্ট শক্তি ছিল, বা বিশ্ব পরাধর শক্তি দুটি রাষ্ট্র ছিল। একটি ছিল রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন, এবং আরেকটি ছিল যুক্তরাষ্ট্র বা আমেরিকা। অর্থাৎ এই দুইটি দেশই কোরিয়া দখল করার মতো তখন ছিল। এখন যেহেতু উত্তর কোরিয়ার সাথে এদিকে, মানে কোরিয়ার উত্তর দিকের সাথে রাশিয়ার এই বর্ডার রয়েছে, রাশিয়া সহজভাবেই বা সোভিয়েত ইউনিয়ন সহজেই কোরিয়ার উত্তর দিকটি দখল করে নেয়, এবং আমেরিকা আসে দক্ষিণ দিক দখল করার জন্য। আমরা পরের চিত্রে এটি আরও ভালো করে বুঝবো, যে এই যে এটা হচ্ছে আমার শুধু কোরিয়া, যেহেতু এদিক দিয়ে সোভিয়েত ইউনিয়ন বা হচ্ছে রাশিয়া কোরিয়ার উত্তর দিকটা দখল করতে থাকে জাপান হেরে যাওয়ার পর, আর দক্ষিণ দিকটা দখল করতে থাকে মার্কিন সেনারা, মার্কিন বা যুক্তরাষ্ট্রের সেনারা দক্ষিণ দিক দখল করতে থাকে। এখন দখল করার পরে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দক্ষিণ দিক থেকে দখল করে মার্কিনরা, এবং সোভিয়েত ইউনিয়ন উত্তর দিক থেকে দখল করে। এরপরে কি করে, যে মার্কিন সেনা কর্মকর্তা কর্নেল চার্লস কোনো কোরিয়ান নেতার সাথে আলোচনা না করেই 38 ডিগ্রি সীমারেখা বরাবর কোরিয়াকে দুই ভাগে ভাগ করার প্রস্তাব করেন। অর্থাৎ এটা হচ্ছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া, এদের মধ্যবর্তী 38 ডিগ্রি সীমারেখা বরাবর একজন মার্কিন সেনা কর্মকর্তা, ওনার নাম হচ্ছে কর্নেল চার্লস, উনি এটাকে ভাগ করার প্রস্তাব করেন, এবং ভাগ করে এই প্রস্তাব করেন যে 38 ডিগ্রি সীমারেখার উত্তরের দিকটা দখলে থাকবে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার, আর আমরা দখল করব দক্ষিণ দিকটা। তো এই প্রস্তাবটা আবার সোভিয়েত বাহিনীরও পছন্দ হয়, অর্থাৎ রাশিয়াও প্রস্তাবটা গ্রহণ করে নেয়। তাহলে এখন পুরোপুরিভাবে কোরিয়ার দক্ষিণ দিকটা দখল করে নেয় মার্কিন সেনারা, এবং কোরিয়ার উত্তর দিকটা দখল করে নেয় সোভিয়েত ইউনিয়ন বা বর্তমানে রাশিয়া। তখনও কিন্তু কোরিয়া দুই ভাগে ভাগ হয়নি, কিন্তু ভাগ হওয়ার প্রায় সম্মুখ দিকেই। আচ্ছা, এরপরে দেখি আমরা কি হয়। এরপরের দিকে 1948 সালে কোরিয়া উপদ্বীপের ভবিষ্যৎ ঠিক করার জন্য কোরীয়বাসীকে ভোটের আহ্বান জানায় কে? যুক্তরাষ্ট্র ভোটের আহ্বান জানায় সমগ্র কোরিয়াকে, শুধু দক্ষিণ কোরিয়াকে না। যুক্তরাষ্ট্র যেহেতু দক্ষিণ কোরিয়াতে শাসন ছিল দক্ষিণ দিকটায়, কিন্তু তারা উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া পুরো কোরিয়া মিলে একটি ভোটের আয়োজন করার চেষ্টা করেন, কিন্তু উত্তর কোরিয়ার জনগণ এই ভোটে অস্বীকৃতি জানায়, যে তারা এই ভোটে অংশগ্রহণ করবে না, এটা বলে অস্বীকৃতি জানায়। ফলে কি হয়, যে সিগমেন্ট রি নামক একজনকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বানানো হয়, আর হচ্ছে কিম ইল সাং, উনি হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষমতার আসনে বসেন। তাহলে দুইজন আলাদা ব্যক্তি দুই কোরিয়ার ক্ষমতার আসনে বসেন। বলা যায় কোরিয়া প্রায় দুই ভাগ হওয়ার পথে, যেহেতু দুই শাসন ব্যবস্থা চলে আসে, এবং দুই ভাগ কার্যত আলাদা হয়ে পড়ে এবং অনেক মতভেদ ছড়ে। অর্থাৎ এই নির্বাচনের মাধ্যমে দেখা যায় কোরিয়ার দুই ভাগ সম্পূর্ণ আলাদা হয়ে পড়ে এবং অনেক মতভেদ ছড়ে। কারণ উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার মতামত মিলত না, বা দক্ষিণ কোরিয়ার সাথে উত্তর কোরিয়ার নানা বিষয়ে অনেক মতামত মিলত না, এবং তাদের মধ্যে প্রায়ই বিভিন্ন স্নায়ুযুদ্ধ চলতে থাকে।
এবং 1950 সালে এরই প্রেক্ষিতে 1950 সালে, যে এখানে লক্ষ্য করুন, 1950 সালে উত্তর কোরিয়া বিশাল সেনাবাহিনী নিয়ে দক্ষিণ কোরিয়াকে আক্রমণ করে। ওরা হচ্ছে দক্ষিণ কোরিয়াকে আক্রমণ করে এই 1950 সালের দিকে। এখন আক্রমণ করার পরে তো কোরিয়া আর বসে থাকবে না, কোরিয়াও তারা পাল্টা আক্রমণ চালায় এবং পাল্টা আক্রমণের মাধ্যমে শুরু হয় কোরীয় যুদ্ধ। যেখানে লক্ষ্য করুন কোরীয় যুদ্ধ শুরু কিন্তু এখান থেকেই। হ্যাঁ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1950 থেকে 1953 সাল এই 3 বছর কোরীয় যুদ্ধ চলতে থাকে এবং এই যুদ্ধের মাধ্যমে প্রায় 30 লক্ষ মানুষ নিহত হয় এবং যুদ্ধের শেষটা হয় 1953 সালে যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষর করে। তারা শান্তি চুক্তি স্বাক্ষর করেনি যে দুই দেশ শান্তিতে থাকবে এরকম না, কিন্তু তারা যুদ্ধ থামিয়ে দিবে এরকম একটি চুক্তি স্বাক্ষর করে 1953 সালে। এবং সেই চুক্তির মাধ্যমে পরবর্তীতে এই 38 ডিগ্রি যে সীমারেখা আমরা দেখেছি, আপনি একটু লক্ষ্য করুন, এই যে 38 ডিগ্রি সীমারেখা, এই সীমারেখা বরাবর কোরিয়া দুই ভাগে ভাগ হয়ে যায়। 38 ডিগ্রি সীমারেখার উত্তরে উত্তর কোরিয়া, দক্ষিণে দক্ষিণ কোরিয়া। এভাবেই দুটি কোরিয়া ভাগ হয় কোরীয় যুদ্ধের মাধ্যমে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম কোরীয় যুদ্ধ কী এবং কোরীয় যুদ্ধের মাধ্যমে কিভাবে দুই কোরিয়ার মাধ্যমে ভাগ হলো। সো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে।